আজকে ভিডিওতে রায়মার্টিন পশ্চিমিত্রা 2023-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নে যে 3 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বনমালী চট্ট হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে যেটা আছে ফিজিক্যাল সায়েন্সে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 12টি। একে আছে মানুষের হাত কোন শ্রেণী লিভার, এটা হবে তৃতীয় শ্রেণী লিভার হবে। 2 হচ্ছে স্ক্রু এর গায়ে যে ধাতব পেঁচ থাকে তা হলো এটা নততল হবে। 3 হচ্ছে প্রদত্ত কোনটি জটিল যন্ত্র, এখানে সেলাই যন্ত্রটা এটা হবে। এরপর 4 যেটা আছে প্রাথমিক বা মৌলিক রাশি হলো এটা হচ্ছে সময়। 5 হচ্ছে স্পর্শহীন বল হলো এটা হচ্ছে ওজন হবে। 6 হচ্ছে অণু পরমাণুর পরিমাপের একক হলো এটা হচ্ছে মোল হবে। 7 হচ্ছে আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা কি থেকে পাই, এটা হচ্ছে খাদ্য থেকে। এরপর হচ্ছে 8 হচ্ছে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো এটা সৌরশক্তি হবে। 9 হচ্ছে সিএ যে মৌলটির চিহ্ন তা হলো এটা হচ্ছে ক্যালসিয়াম হবে। 10 হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো এটা হচ্ছে H2S হবে। 11 হচ্ছে সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে তাপশক্তি হবে। 12 হচ্ছে একটি চৌম্বক পদার্থ হলো এটা হচ্ছে নিকেল হবে। 13 হচ্ছে নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা তত এটা বাড়ে হবে। এরপর 2 থেকে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 8টি। একে আছে কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়, এটা হচ্ছে কপিকল হবে। 2 হচ্ছে উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি, এটা থার্মোমিটার হবে। 3 হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রের নাম কি, এটা হচ্ছে অক্সানোমিটার। এরপর 4 এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো সবচেয়ে হালকা মৌল, এটা হচ্ছে সোডিয়াম। 5 হচ্ছে ঠিক বা ভুল নির্বাচন করো কম্পিউটার একটি সরল যন্ত্র, এটা ভুল হবে। 6 হচ্ছে সোডিয়াম ধাতুর ল্যাটিন নাম লেখো, এটা হচ্ছে নাট্রিয়াম হবে। 7 হচ্ছে প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয়, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 8 হচ্ছে জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি গ্যাস পাওয়া যায়, ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, অ্যানোডে হচ্ছে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। এরপর 9 হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়, এর উত্তরটি হলো পরমাণু। 10 হচ্ছে নততলে ব্যবহারে কি শক্তি খরচ বাঁচে, এটা না হবে বাঁচে না। এরপর 3 দেখে হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। একে আছে লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও, এর উত্তরটি হলো লব্ধ একক সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলি সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে। উদাহরণ হচ্ছে লব্ধ রাশিসমূহ অর্থাৎ বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি একক। এরপরে 2 হচ্ছে শক্তির নিত্যতা সূত্রটি বিবৃত করো, এর উত্তরটি হলো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এরপর 3 হচ্ছে ঘর্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো, এর উত্তরটি হলো ঘর্ষণের বৈশিষ্ট্যগুলি হলো 1 হচ্ছে ঘর্ষণ চলমান বস্তু গতিকে সর্বদা বাধা দেয়। 2 হচ্ছে ঘর্ষণ চলমান বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। 3 হচ্ছে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। 4 হচ্ছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। 5 হচ্ছে ঘর্ষণ বল স্পর্শতলে প্রকৃতির উপর নির্ভর করে, তল যত মসৃণ হয় ঘর্ষণ বল তত কম হয়। 6 হচ্ছে বস্তুর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলও বাড়ে। এরপরে 4টা হচ্ছে তোমার জানা দুটি ধাতুর নাম উল্লেখ করো এবং ওই ধাতু দুটির প্রধান বৈশিষ্ট্য লেখো। আমার জানা দুটি ধাতুর নাম হলো লোহা এবং তামা, এর প্রধান দুটি বৈশিষ্ট্য হলো এদের উপরে তলে আলো পড়লে চকচক করে। 2 হচ্ছে এদের আঘাত করলে ঠং করে একরকম বিশেষ শব্দ হয়। এরপরে 5 হচ্ছে ঘনত্ব কাকে বলে, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কী, এর উত্তরটি হলো কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার। এরপর 6 যেটা আছে নিকেল ও কপারের গুঁড়ো মিশ্রণ থেকে কিভাবে নিকেলকে পৃথক করবে, এর উত্তরটি হলো নিকেল ও কপারের গুঁড়ো মিশ্রণে একটি দণ্ড চুম্বক নিয়ে ভালো করে ঘোরালে নিকেল চৌম্বক পদার্থ হয়, চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দণ্ড চুম্বকের গায়ে আটকে যায়, ফলে নিকেল গুঁড়ো সমেত দণ্ড চুম্বক
টিকে আলাদা করে নিলে পাত্রে শুধু কপার গুঁড়ো পড়ে থাকে। কপার অচুম্বক পদার্থ হয়, চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। 4 হচ্ছে 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 1 হচ্ছে সৌরশক্তি কি? সৌরশক্তির 3টি ব্যবহার লেখো। এর উত্তরটি হলো সূর্যের অভ্যন্তরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়। সূর্য থেকে আসা এই তাপশক্তি ও আলোক শক্তিকেই সৌরশক্তি বলে। সৌরশক্তির ব্যবহার: 1 হচ্ছে উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে ও অন্যান্য উপাদানের সাহায্যে নিজের দেহে খাদ্য তৈরি করে। 2 হচ্ছে সূর্যের তাপে জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় ও তৈরি করে মেঘ, ফলে বৃষ্টিপাত হয়। 3 হচ্ছে সূর্যের তাপে বড় হওয়া গাছপালায় মাটির নিচে চাপা পড়লে বহু কোটি বছর পরে তৈরি হয় কয়লা, পেট্রোলিয়াম। এরপরে 2 হচ্ছে একই রাশির বিভিন্ন মাপের একক ব্যবহার করা হয় কেন? এরপরে প্রশ্নটি হলো সাধারণ তুলাযন্ত্রের সূচকে সাম্যাবস্থা কাকে বলে? পরিমাপ সম্পর্কিত কাজে প্রয়োজন অনুযায়ী একই বা ভিন্ন রাশি ছোট বড় বিভিন্ন রকম মাপ পরিমাপ করতে হয়। অভিজ্ঞতা থেকেই আমরা জানি সব পরিমাপের ক্ষেত্রে একই এককের ব্যবহার সুবিধাজনক নয়। রাশির মান ছোট হলে ছোট একক এবং বড় হলে বড় একক ব্যবহার না করলে রাশিটির সংখ্যামান প্রকাশ করা অসুবিধাজনক হয়ে থাকে। এই কারণেই রাশির মান অনুযায়ী ছোট বা বড় বিভিন্ন একক উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন একটি কলমের দৈর্ঘ্য 12 সেমি। এই দৈর্ঘ্যকে কিলোমিটারে লিখলে তার মান হয় 0.00012 কিমি। কলকাতা থেকে বর্ধমানের দূরত্ব 107 কিমি, যা সেমি এককে প্রকাশ করলে দাঁড়ায় 1,70,00,000 সেমি। উভয় ক্ষেত্রেই সংখ্যামানগুলি যথাক্রমে এত ছোট এবং এত বড় যে এগুলি ব্যবহারের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করার সময় 2 তুলাপাত্রে যথাক্রমে বস্তু ও তার ওজনের তুল্য বাটখারা চাপানো হয়। সেই অবস্থায় তুলাযন্ত্রের সূচক কাঁটা স্কেলের শূন্য বিন্দুতে স্থির হয় অথবা শূন্যের উভয় পাশে সমান দূরত্বে আন্দোলিত হয়। তুলাযন্ত্রের সূচকে এই বিশেষ অবস্থাকেই বলা হয় সাম্যাবস্থা। এরপর 3 যেটা আছে প্রাকৃতিক রাশি কাকে বলে? গঠনগতভাবে রাশি কয় প্রকার ও কি কি? এর উত্তরটি হলো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে সাধারণভাবে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, বেগ ইত্যাদি। এরপরে 4 হচ্ছে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? এর উত্তরটি হলো কঠিন, তরল বা গ্যাসীয় সমস্ত পদার্থই জলে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত হয়। লবণ, অ্যাসিড বা ক্ষারের মতো আয়নীয় যৌগগুলি জলে দ্রবীভূত হয়। অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া জলীয় মাধ্যমে সংঘটিত হয়। রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত অধিকাংশ বিকারক দ্রব্যেরই জলীয় দ্রবণ প্রস্তুত করা হয়। বেশিরভাগ লবণের দ্রাব্যতা জলের পরিপ্রেক্ষিতে গণনা করা হয়। জল সহজলভ্য এবং প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিস্তীর্ণ পাল্লার মধ্যে জল তরল অবস্থায় থাকে। পরীক্ষাগারে একে সহজে ও নিরাপদে ব্যবহার করা যায়। জলের রাসায়নিক সক্রিয়তা অন্য তরল অপেক্ষা বেশি হয়। জলের মতো ভৌত ও রাসায়নিক ধর্মে বিস্তৃতি আর অন্য কোনো দ্রাবকে না থাকায় জলকে সার্বজনীন দ্রাবক আখ্যা দেওয়া হয়। এরপরে 5 যেটা হচ্ছে O2 বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো ও হলো অক্সিজেনের একটি পরমাণু, 2 হচ্ছে অক্সিজেনের 2টি পরমাণু, O2 হচ্ছে অক্সিজেনের একটি অণু। এরপর 6 যেটা হচ্ছে খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? খাদ্যজাল বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো খাদ্য পিরামিড যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি এবং শীর্ষের দিকে কম হয়। এরপরে প্রশ্ন হলো খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা টপিক লেভেল। খাদ্যজাল
একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্যজাল। এরপরে লাইফ সায়েন্সে আছে, একে দেখেছি সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 9টি। একে আছে টিকটিকি হলো এক ধরনের সরীসৃপ হবে। 2 হচ্ছে আমাশয় রোগ ঘটায় যে জীব, সেটি যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত সেটি হলো এটা প্রোটিস্টা হবে। 3 হচ্ছে ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায়, এটা হচ্ছে কিউলেক্স মশা। 4 হচ্ছে ছোলা হলো একটি, এটা এ ও সি উভয় হবে। এ হচ্ছে এটা হচ্ছে সপুষ্পক, আর সি হচ্ছে দ্বিবীজপত্রী, উভয়ই হবে। এরপর 5 যেটা হচ্ছে ঢেঁকি শাক একটি, ফান হবে এটা। এরপর 6 যেটা হচ্ছে গ্যাসীয় বর্জ্য হলো, এটা হচ্ছে মিথেন গ্যাস হবে। 7 হচ্ছে কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থে থাকে, ক্যাডমিয়াম হবে এটা। 8 হচ্ছে পুনর্ব্যবহার সম্ভব নয়, এটা হচ্ছে পচা সবজি হবে। এরপরে 9 হচ্ছে গমনে অক্ষম একটি প্রাণী হলো, এটা হচ্ছে স্পঞ্জ হবে। 10 হচ্ছে দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হলো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া হবে। এরপর 2 দিকে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। একে আছে বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কি নাম দিয়েছেন, এটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স। 2 হচ্ছে চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ, এটা হচ্ছে জৈব ভঙ্গুর। 3 হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে অকোষীয় জীবটির নাম কি, এটা হচ্ছে ভাইরাস। 4 হচ্ছে বীজপত্র কাকে বলে, বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে। 5 হচ্ছে ডিডিটি এর পুরো নাম কি, এর উত্তরটি হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এরপরে 6 যেটা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো, ডেঙ্গু, এইডস, পোলিও, টাইফয়েড, এটা টাইফয়েড হবে। আর 7 হচ্ছে রতনলাল ব্রহ্মচারী কি বিষয়ে গবেষণা করেছেন, এর উত্তরটি হলো রতনলাল ব্রহ্মচারীর গবেষণা থেকে জানা যায় বাঘেরা কীভাবে মূত্রের মধ্যে থাকা গন্ধের মাধ্যমে নিজেদের এলাকা চিহ্নিত করে। এরপরে 3 হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। একে আছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পার্থক্য লেখো। মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী, একে আছে মেরুদণ্ড দেহের পৃষ্ঠদেশ বরাবর লম্বা শক্ত মেরুদণ্ড বর্তমান, মেরুদণ্ড অনুপস্থিত। 2 হচ্ছে অন্তঃকঙ্কাল অস্থি বা তরুণাস্থি দ্বারা অন্তঃকঙ্কাল গঠিত, এদের অন্তঃকঙ্কাল গঠিত হয় না। 3 হচ্ছে রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতি, রক্ত সংবহনতন্ত্র থাকলে তা বেশিরভাগ ক্ষেত্রে মুক্ত প্রকৃতি, ব্যতিক্রম হচ্ছে কেঁচো। এরপর 4 যেটা আছে হৃৎপিণ্ড, উন্নত হৃৎপিণ্ড দেখা যায় এবং দেহের সামনের দিকে অবস্থিত, সাধারণত থাকে না, থাকলেও তা দেহের পিঠের দিকে অবস্থিত। এরপর 5 আছে উদাহরণ মাছ, ব্যাঙ, মানুষ, আর এটা হবে অ্যামিবা, মশা, মাছি। এরপরে 2 হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য কেন বিখ্যাত, এর উত্তরটি হলো গোপালচন্দ্র ভট্টাচার্য ছিলেন বাংলার একজন বিখ্যাত আচরণ বিজ্ঞানী। বাংলার পোকামাকড়দের আচার আচরণ নিখুঁতভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে তিনি নানা গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেন। বাংলার কীটপতঙ্গ নামক গ্রন্থে এই সমস্ত তথ্য সহজ ও সাবলীল ভাষায় লিপিবদ্ধ করেন। তিনি হচ্ছে ফ্লাই অ্যাশ কি, এটি পরিবেশের কিভাবে ক্ষতি করে, এর উত্তরটি হলো প্রধানত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়ে যে সূক্ষ্ম ছাই উৎপন্ন হয় তাকে ফ্লাই অ্যাশ বলে। এগুলি বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়, বড় বড় গাছের পাতায় জমা হয়ে খাদ্য উৎপাদন পদ্ধতিতে ব্যাহত করে, কলকারখানার আশপাশের কৃষি জমির উপর ছড়িয়ে পড়ে ফসল উৎপাদনের হার কমিয়ে দেয়। এরপরে 4 হচ্ছে সাপের বিষ প্রাণীদের কোন কোন তন্ত্রকে আঘাত করে, এটা হচ্ছে পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র ও সংবহনতন্ত্রকে। 4 হচ্ছে 3-4টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। একে আছে শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখো, এর উত্তরটি হলো শৈবাল ছত্রাক বিষয়। একে হচ্ছে ক্লোরোফিল, এটা থাকে আর এটা হচ্ছে থাকে না। 2 হচ্ছে দেহের বর্ণ সাধারণত সবুজ বর্ণের হয় আর এটা হচ্ছে সাদা বা ধূসর বর্ণের হয়। 3 হচ্ছে প্রকৃতি, ক্লোরোফিল থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাই এদের স্বভোজী বলে। ক্লোরোফিল না থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না তাই এরা পরভোজী প্রকৃতির।
4 হচ্ছে বাসস্থান, সাধারণত জলাশয় ও ভিজে মাটিতে জন্মায়। এটা সাধারণত পচা গলিত জৈব বস্তুর ওপর জন্মায়। 5 হচ্ছে উদাহরণ স্পাইরোগাইরা, ভলভক্স, কোরেলা, এটা হচ্ছে ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি। এরপর 2 হচ্ছে শ্রমিক বা কর্মী মৌমাছি কাকে বলে, এদের কাজ কি? এর উত্তরটি হলো একটি মৌচাকে অসংখ্য শ্রমিক মৌমাছি থাকে। এরা সবাই রানীর মেয়ে। এরা সংসারে সব কাজ করে। শ্রমিক মৌমাছির গা এ থাকা মোমগ্রন্থি থেকে মোম খরিত হয়। এই মোম দিয়ে তারা মৌচাক তৈরি করে। এরা ঘুরে ঘুরে ফুল থেকে নেকটার বা মিষ্টি রস এনে মৌচাকের কুঠুরিতে মধু তৈরি করে জমিয়ে রাখে এবং সবাইকে খাওয়ায়। এরা মৌচাকের বাইরে কোনো খাদ্যের উৎসের সন্ধান পেলে মৌচাকে এসে এক বিশেষ নৃত্যের মাধ্যমে অন্যান্য সঙ্গীদের জানায়। কিছু শ্রমিক মৌমাছি রানী মৌমাছির যত্ন নেয়, আবার কিছু লার্ভাদের দেখাশোনার দায়িত্ব নেয়। ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর ভবিষ্যতে রানী মৌমাছিকে রাজকীয় জেলি এবং বাকিদের মৌরুটি খাওয়ানো হয়। মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে বা বৃষ্টিতে ভিজে গেলে এরা জোরে জোরে পাখা নাড়িয়ে বাতাস দেয়, আবার বহিরাগত কোনো শত্রু এলে ঝাঁপিয়ে পড়ে ফুল ফুটিয়ে দেয়। এরপরে 3 হচ্ছে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তা কী? এর উত্তরটি হলো বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তা। 1 হচ্ছে বর্জ্যবস্তু থেকে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে, যেমন টাইফয়েড, জন্ডিস, আন্ত্রিক, কলেরা ইত্যাদি। 2 হচ্ছে বর্জ্যবস্তু মাটির উপর জমতে থাকলে জল ও মাটি দূষিত হয়। 3 হচ্ছে বর্জ্যবস্তু দৃশ্য দূষণ করে এবং সৌন্দর্যের হানি ঘটায়। 4 হচ্ছে বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ায় যা মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই সকল কারণে জন্য বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা অত্যন্ত প্রয়োজনীয়। এরপর হচ্ছে গৃহস্থালী বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা। 1 হচ্ছে বর্জ্য পদার্থ সংগ্রহ করা, নির্দিষ্ট ঢাকা দেওয়া পাত্রে বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করা উচিত। 2 হচ্ছে বর্জ্য পদার্থ ভস্মীভূত করা, কঠিন বর্জ্য পদার্থগুলিকে পুড়িয়ে দেওয়া উচিত। 3 হচ্ছে জৈব সার উৎপাদন করা, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলিকে মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলা দরকার। মাটিতে বসবাসকারী অণুজীব আবর্জনা ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং জৈব বর্জ্য থেকে হিউমাস বা বোধ তৈরি হয়। ফল তরকারির খোসা থেকে কম্পোস্ট সার বানানো হয়। 4 হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিল, কঠিন ক্ষতিকর নয় এমন জৈব বর্জ্য পদার্থগুলি পরিকল্পিত স্থানে জমা করা উচিত। এরপর 5 হচ্ছে বায়োগ্যাস উৎপাদন, গবাদি পশুর মল থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে জৈব গোবর গ্যাস, ল্যান্ডফিল গ্যাস উৎপাদন করা যায়। এরপর 4 হচ্ছে আচরণ বিজ্ঞানে চার্লস ডারউইনের অবদান লেখো। এর উত্তরটি হলো চার্লস ডারউইন ইংল্যান্ডের বিজ্ঞানী ছিলেন। তিনি ছোটোবেলা থেকেই পোকামাকড়, পাখি প্রভৃতির আচরণ লক্ষ্য করেন। পরে বড় হয়ে তিনি জাহাজে করে ঘোরার সময় অন্যান্য নানা জীবের আচরণ দেখেন। এই সব চিন্তাভাবনা নিয়ে তিনি একটি বই লেখেন। এই থেকে জানা যায় চার্লস ডারউইন প্রথম ব্যাখ্যা করেন জীবরা কিভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে বেঁচে থাকে ও এক ধরনের প্রজাতি থেকে কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয়। তার চিন্তাভাবনার সমন্বিত তথ্যকে প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয় 3 দাগে বনমালী চট্ট হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবে না।